নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আমাদের প্রাণী সম্পদ যে খাত রয়েছে, এখানে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি এবং নানা ধরনের প্রাণী রয়েছে, এবং এইগুলিকে আমাদের একসময় কিন্তু চারণভূমি ছিল আমাদের গবাদি প্রাণীর জন্য। এখন সেগুলি সংকুচিত হয়েছে, তাদের খাদ্য ব্যবস্থাপনার জন্য এখন বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এবং এই যে প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে, পাশাপাশি এটার থেকে আমরা আমাদের খাদ্য পুষ্টির যোগান নিশ্চিত করতে পারছি। মার্কেট লিকেজ হচ্ছে, সাথে বহু মানুষের কর্মসংস্থান সম্পৃক্ত হয়েছে, এবং এই কাজগুলি করতে যে আমাদের খামারিরা যে কাজ করছেন, এবং এর সাথে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তা যারা সাপোর্ট দিচ্ছে এই প্রাণী সম্পদ ব্যবস্থাপনাকে, এই তার মাধ্যমে কি হচ্ছে আমাদের প্রাণী সম্পদ উন্নয়নে, আমরা সেই বিষয়গুলিকে বিস্তারিতভাবে তুলে ধরতে চাই আমাদের এই অনুষ্ঠানে। চলুন দেখা যাক অনুষ্ঠানটি। হবিগঞ্জ জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস থাকলেও প্রাণী সম্পদ খাত থেকে আসছে খাদ্য ও পুষ্টির যোগান, গতিশীল করছে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান হচ্ছে বহু মানুষের। মুরগির মাংস উৎপাদনে সাদা রঙের ব্রয়লারের পাশাপাশি BLRI উদ্ভাবিত রঙিন ব্রয়লার পালনে উদ্বুদ্ধ করা হয়েছে ক্ষুদ্র খামারিদের। এই জাতটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং মাংসের স্বাদ দেশি মুরগির মতো, ফলে এর বাজার চাহিদা রয়েছে। প্রিয় দর্শক, হবিগঞ্জ জেলার সদর উপজেলার 9 নম্বর নিজামপুর ইউনিয়ন বাতাসা গ্রাম, এখানে একটা পরিবার বসবাস করছে খুব সুন্দর একটা পরিবেশে। এর কয় ভাই পোলট্রি খামার পরিচালনা করছে। তো আমি আপনার কাছে একটু জানি যে আপনার যে শেডটা আমরা দেখলাম, সাধারণত ব্রয়লার যেটা পালন করা হয় সাদা রঙের, এখন আপনারা কালার বার্ড পালছেন, তো সাদা আর কালার বার্ডের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আসলে আমরা প্রথম থেকে সাদাটাই পালতাম। তো সাদাটা পালার পরে দেখা যাচ্ছে আবহাওয়াজনিত কারণে এই গরমের তাপমাত্রা এত বৃদ্ধি হয় যা এটা স্টক করার পরিমাণ বেশি বেড়ে যায়। সাদাটাই স্বাদের দিক থেকে যদি বলি, সাদাটার আর এটা স্বাদের পার্থক্য বা মাংসের কোয়ালিটি? স্বাদের দিক থেকে বলতে গেলে এটা দেশির মতনই প্রায়, তো সাদার চেয়ে অনেকটা ভালো খাবারের জন্য। খাবার ভালো, জি। এটা সাদাটা যেমন নরম হয় বেশি, সফট। এটা এতটা নরম না, দেশি মুরগির কাছাকাছি। সোনালী জাতের যে মুরগি আমরা দেখি বাজারে, মোরগ মুরগি দেখি না, জি, এগুলি কি সেইটা বলে বেচার সুযোগ আছে? এটা আসলে আমরা তো পাইকারি ভাবে বিক্রি করি না, মানে পাইকারি আমরা ডিলারে কিভাবে বিক্রি করে দোকানপাটে তা আমরা বলতে পারি না, তবে এটা অনেক ক্ষেত্রে দেশি বইলেও বিক্রি করে দেয়। এই বাচ্চাগুলি কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? এটা সাধারণত আমরা ডিলার আছে, আমার জেলা পর্যায়ে, থানা পর্যায়ে ডিলার থাকে, ডিলারের মাধ্যমে আমরা কালেক্ট করে থাকি। এবং সেই ডিলার কাদের ডিলার? ডিলার কোন কোম্পানি? এটা হচ্ছে যে নাহার কোম্পানি, মোহাম্মদ সালাম ভাই এর মধ্যে দায়িত্ব। মানে নাহার কোম্পানির বাচ্চা, এটা কোম্পানির বাচ্চা। আচ্ছা, ডিলারের মাধ্যমে আপনাদের কাছে আসে। তো এটা আপনারা যখন কেনেন কোনো শর্ত থাকে না, আপনি আপনার মতো কিনে বাজার বিক্রি করবেন? শর্ত থাকে, দেখেন ব্যয়বহুল টাকার ব্যাপারে একটা শর্ত, এরা খাবার বাচ্চা সবটাই দিয়ে থাকে, সেই জন্য আমাদের কাছ থেকে এর একটা লিখিত নেই। আমি যদি এইভাবে চিন্তা করি যে আপনি একটু বলেন, আপনি বাচ্চা তুললেন, তোলার পরে আপনাকে কি বাধ্য যে ওই কোম্পানির খাবারই কিনতে হবে, ওষুধ কিনতে হবে, এরকম কিছু একটা কন্ট্রাক্ট থাকে যে আমি নাহারের বাচ্চা নিয়েছি, নাহারের লাগে কন্ট্রাক্ট করছি, সেক্ষেত্রে ওই নাহারের খাদ্যটা ইউজ করতে হয়। সেটা শর্তের মধ্যে থাকে? শর্তের মধ্যে থাকে, যদি নাহারের খাদ্যটা ইউজ করতে হলে শর্ত থাকে, তার নাহারের খাদ্যটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে যদি অন্য কোম্পানি যেগুলি খাদ্য আছে বাজারে, তার সাথে নাহারের খাদ্য দামের কোনো বেশ কম আছে? এটা 20-50 টাকা ডিফারেন্স, তেমন একটা না। এটা কি ডিফারেন্সটা কি বেশি না কম? এটা তুলনামূলকভাবে কম আছে নাহারটা।
নাহারটা কম, নাহারটা কম, অন্যগুলির দাম একটু বেশি হয়। 50 টাকা 70 টাকা এই ধরনের বেশি। নাহারটা তো হ্যাঁ অন্যটার থেকে এটা একটু কম। আচ্ছা, তাহলে তো শর্ত খারাপ না, ভালো? না শর্ত এই যে সেই শর্ত একবারে খারাপ না, ভালো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে আপনার এই হবিগঞ্জ সদর উপজেলার কয়েকজন পোলট্রি খামারির সাথে কথা বললাম এবং তাদের কাছে জানলাম যে যখন বাজারে যে খাবারের দামটা কম হয় তারা তখন সেই খাবারটাই খাওয়ায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুরু থেকে যদি একটা ব্র্যান্ডের খাবার খাওয়াই, মাঝখানে এসে আরেকটা ব্র্যান্ডের খাবার খাওয়াই, তাতে আমার গ্রোথের কোনো সমস্যা হয় কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা, বা একই খাবার যদি কন্টিনিউ করি একদম সেই 45 বা 31 দিন পর্যন্ত বা 33 দিন পর্যন্ত, তাহলে কি সুবিধা হয়? সাধারণত আপনার ব্রয়লার এবং কালার বার্ডগুলোতে প্রথম দিকে স্টার্টার খাবার খাওয়ানো হয়। স্টার্টার খাবার প্রায় 3-4 সপ্তাহ পর্যন্ত খাওয়ায়, অনেক ক্ষেত্রে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে পরিবর্তন করে গ্রোয়ার দেওয়া হয়। গ্রোয়ার অনেকে একেবারে বিক্রি পর্যন্ত খাওয়ায়। তো একটা খাবার যখন পরিবর্তন করা হয় তো প্রথম দিনই খাবারের টেস্ট পরিবর্তন হওয়ার কারণে একদিন সময় চলে যায় যে বার্ডটা অ্যাডজাস্ট করতে। সেটা কিন্তু স্টার্টার থেকে গ্রোয়ারে গেলে এরকম হয়। আচ্ছা, আবার যদি আপনি এখানে কোম্পানি চেঞ্জ করেন তাহলে তার খাবারের কনসিস্টেন্সিও মানে ইনগ্রেডিয়েন্টের পার্থক্য হওয়ার কারণে একটু পার্থক্য হয়। সেক্ষেত্রে একদিনের একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, এবং ওই প্রবলেমের জন্য স্ট্রেস পড়ে, স্ট্রেসের ক্ষেত্রে তার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার সাজেশন কি সেখানে আপনাদের? সে একই ব্র্যান্ডের খাবার খাওয়াবে, যেখানে তার এজের পার্থক্যের কারণে সে স্টার্টার থেকে গ্রোয়ারে যেতে হবে, এটা নর্মাল। কিন্তু একই কোম্পানির খাওয়ানো, মানে একই কোম্পানির একই ব্র্যান্ডের, একই ব্র্যান্ডের যদি খাওয়ায় তাহলে পরে, আর সেক্ষেত্রে খাবারটা যখন চেঞ্জ করবে সে স্টার্টার থেকে যেদিন গ্রোয়ারে যাবে সেদিন 50% স্টার্টার এবং 50% গ্রোয়ার মিক্স করে দেবে, একদিন মিক্স করে দেবে। বাংলাদেশে প্রতিদিন গড়ে 4 থেকে 5 কোটি ডিম উৎপন্ন হয়। ডিম উৎপাদনে এই ধরনের ছোট ছোট লেয়ার খামারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে, কর্মসংস্থার সুযোগ সৃষ্টি হবে মনে করছেন খামারিরা। ছোট ছোট লেয়ার খামারের পাশাপাশি অত্যাধুনিক স্বয়ংক্রিয় লেয়ার খামারও রয়েছে চুনারুঘাট উপজেলার 1 নম্বর গাজীপুর ইউনিয়নে। হবিগঞ্জ এগ্রো ফার্ম নামে সমধিক পরিচিত এই খামারে জৈব নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। 9টি শেডে বার্ডের সংখ্যা 5,20,000, প্রতিদিন 3,30,000 ডিম সংগ্রহ হচ্ছে এই খামার থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একসময় কিন্তু ছোট ছোট পোলট্রি খামার গড়ে উঠেছিল। সেখানে লেয়ার এবং ব্রয়লারের যে খামারগুলি ছিল সেইগুলো কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে সেগুলিকে কিন্তু এখন শিল্পের রূপ নিয়েছে। আমরা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ এগ্রো লিমিটেডে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি বিশাল বড় স্বয়ংক্রিয় একটা লেয়ার খামার, একদম বিদেশে যেভাবে আমরা দেখেছি ঠিক সেই আদলেই হাতের স্পর্শ ছাড়া মানুষের সমাগম বা প্রবেশ অধিকার সম্পূর্ণকে নিয়ন্ত্রণ করে এই খামারটি পরিচালিত হচ্ছে এবং বায়োসিকিউরিটির যে সর্বোচ্চ প্রয়োগ সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং সেটা মেনটেন তারা করছে। এটি হলো একটি আদর্শ লেয়ার খামার বলা যেতে পারে। তো এই খামার আমরা কিন্তু খামার আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ বায়োসিকিউরিটির কারণে আমাদের প্রবেশ, এই যে সীমানা রয়েছে সীমানার ভিতরে আমাদের প্রবেশ নিষেধ রয়েছে। আমরা বাইরের থেকে কথা বলবো এবং এখানে এই খামার পরিচালনা করছেন আমাদের একজন কৃষিবিদ এবং ভেটেরিনারি ডাক্তার, ওনার সাথে আমি কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই খামারটা কতদিন আগে আপনারা তৈরি করেছেন? এখানে 4 বছর যাবত। আচ্ছা, এখানে কতগুলি বার্ড আছে? এই খামারে আমাদের এখন 5 লাখ বার্ড আছে। 5 লাখ বার্ড। জি। কতগুলি করে ডিম পাচ্ছেন প্রতিদিন? প্রতিদিন ডিম পাচ্ছি আমরা 3.5 লক্ষ। 3.5 লক্ষ। জি। এই যে আমি এতগুলি কথা বললাম, যে বায়োসিকিউরিটির কথা বললাম, এটা আমরা ঢুকতে পারছি না, আমাদের দর্শকদেরকেও দেখাতে পাচ্ছি না। জি। তারপরেও আমাদের কাছে ভালো লাগছে যে হ্যাঁ, এরকম একটা আন্তর্জাতিক মানের খামার এখানে করতে পেরেছেন। তো এখানে কাজ করে আপনার কেমন লাগছে? জি, আমার অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা পোলট্রি ফার্ম পরিবেশটা খুবই অত্যাধুনিক।
এখানে আমরা সবকিছু অটোমেটিক চলে, আমাদের অটোমেশন, এখানকার যত মেশিনারিজ আছে সবকিছুই আমরা অটোমেটিক পরিচালনা করি। আচ্ছা, আর এখানে সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই নিট অ্যান্ড ক্লিন, এন্ড হচ্ছে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তার জন্য আমাদেরকে সবসময় এই জিনিসটা মেনটেন করতে হয়। আচ্ছা, এখানে যে বার্ডগুলি রয়েছে এখান থেকে বাচ্চাগুলি কালেকশন করেন কোথা থেকে আপনারা, নাকি আপনাদের নিজেদের বাচ্চা তৈরি করেন? না, আমরা হচ্ছে এই দেশে কাজী এবং প্যারাগন, আচ্ছা, এবং সিপি, নারিশ এরকম বড় বড় কোম্পানি থেকে বাচ্চা নিয়ে আসি। এই যে এত বড় আয়োজন, এত বিশাল একটা খামার পরিচালনা করতে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে নাকি হচ্ছে না? না, আমাদের তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, আর আমাদের কখনো কোনো প্রয়োজন আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছেন, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছি। আচ্ছা, এখানে যে ডিমগুলি উৎপাদন হচ্ছে আমাদের সাধারণ খামারিরা যারা লেয়ার খামার করছে তাদের ডিমের গুণগত মান আপনাদের এই খামারের ডিমের গুণগত মানের মধ্যে কোনো পার্থক্য মনে হয় আছে নাকি একই? পার্থক্য তো অবশ্যই আছে, কারণ হচ্ছে আমরা যে ধরনের মেনটেনটা করতে পারতেছি সেটা তো তারা করতে পারতেছে না। এক নম্বরে যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা, সেটা আমরা খুব স্ট্যান্ডার্ড ফলো করতেছি। আর আমাদের যে আমরা যে খাদ্য ব্যবস্থাপনা আমরা যে ফিডটা দিচ্ছি সেটা আমাদের প্রাণের নিজস্ব ফিড, এবং সেটা আমাদের ফর্মুলেশন করা খুব ভালো মানের ফিড দিচ্ছি আমরা। আর আমরা যে লালন পালন ব্যবস্থাটা করতেছি সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আমাদের যে মেডিকেশন শিডিউল বা ভ্যাকসিনেশন শিডিউল, আমরা সব কিছুই টাইমলি মেনটেন করতেছি আর কি। আচ্ছা, এখানে কতজন মানুষ কাজ করছে আপনাদের এখানে? এখানে প্রায় 200 জন মানুষ কাজ করতেছে। সবকিছু অটোমেশন, তো এজন্য ম্যান পাওয়ার একটু কম প্রয়োজন হয়। জি, তাহলে আরো বেশি লাগতো। এখানে যে খাদ্য যেটা দেওয়া হয় এটা কি ম্যানুয়ালি দেওয়া হয় নাকি সব অটোমেটিক? সব অটোমেটিক। আমাদের ফিডের গাড়ি ফিড মিল থেকে ফিড নিয়ে এসে এখানে যে বড় বড় সাইলোগুলো দেখতেছেন, এই সাইলোগুলোতে দেয়। হ্যাঁ, পরবর্তীতে যে এখানে আপনি পাইপলাইন দেখতেছেন, এটা কি সেন্সরের মাধ্যমে যায় নাকি? জি জি, সেন্সর আছে, কিছুই অটোমেটিক, প্রয়োজন হলে চালু হয়ে যাচ্ছে। জি জি, একবারে আমাদের হচ্ছে ফিড দেওয়াটা অটোমেটিক। মুরগির ডিম পাড়ার পর সেই ডিমটা কালেকশন যে করতেছি সেটাও অটোমেটিক। আচ্ছা, এবং সেই কালেকশনের পরবর্তীতে যে ট্রে করা হচ্ছে সেটাও অটোমেটিক। আচ্ছা, আর মুরগির শেডের ভিতরে যে বীজটাগুলো বের হয় সেগুলোও আমরা অটোমেশনের সাহায্যে বের করি। আচ্ছা, দেন সেটা কনভেয়ার বেল্টের মাধ্যমে ব্যবহার করে আমরা জৈব সার উৎপাদন করি। ডিম ও মাংস উৎপাদনে ক্ষুদ্র পরিসরে বেশ কিছু কোয়েল পাখির খামার তৈরি হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। হবিগঞ্জ সদর উপজেলার এই কোয়েল খামারে প্রতিদিন 2000 থেকে 2200 ডিম পাচ্ছেন খামারি জানালেন পরিকল্পনা রয়েছে খামারের শেডের সংখ্যা বৃদ্ধি করবার এবং কোয়েল খামারির গ্রুপ গঠন করার। নরসিংদী থেকে আমি প্রায় 300 বাচ্চা আনছি। আমার শুরুটাই এরকম। আচ্ছা আচ্ছা, তো ওই রকম 300 আনছি, তারপরে আনলাম আপনার 500, এবার বাড়াইতে বাড়াইতে গত বছর ছিল 1500, এই বছর আনছিলাম প্রায় 5000 বাচ্চা আনছি। 5000 বাচ্চা আনছি, আনার পরে প্রায় 2500-এর মতন হয়েছে আপনার পুরুষ, আর 2500 হইল আপনার যে মহিলা। আচ্ছা, এসে কিছু বাচ্চা মারা গেছে, মারা যায় প্রায় 2300 বাচ্চা বর্তমানে মারা আছে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমি এটার থেকে অনেক একটা ইনকাম পাইতেছি, আর এটার দ্বারা আমার ফ্যামিলি সুন্দর মতো চলে। প্লাস আমার মাদ্রাসা যে আমি এটার থেকে আমি ভর্তুকি দিতে পারি, আমার একটা মাদ্রাসা বর্তমানে এখন আছে। আপনি এখান থেকে ভর্তুকি দেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন একটা কথা বলেন যে এই যে কোয়েল খামার, আপনি কোয়েলের যে বাচ্চাগুলি সংগ্রহ করেন তাই না, প্রতিটা বাচ্চা কি দামে কিনতে হয়? আমি নাকি ডিম কিনে আনেন? আমি জিরো বাচ্চা কিনে আনছি, ফুটাইল বাচ্চা, জিরো একদিনের বাচ্চা আনছি। একদিনের বাচ্চা, হ্যাঁ। আমি আজ থেকে প্রায় 3 মাস আগে 6 টাকা পিস কিনছি। 6 টাকা পিস কিনেছেন? কতদিন পারলে বাচ্চা দিবে, ডিম দিবে? আমি প্রায় 40 দিন ফালার পর থেকে আমার ডিম দেওয়া শুরু করছি। ডিম দেওয়া শুরু করছে? আচ্ছা, এই ডিমগুলি আপনি কি দামে বিক্রি করেন? আমি বর্তমান বাজারে 3 টাকা পিস বিক্রি করতেছি। তাহলে আপনি এখন ডিম পাচ্ছেন কতগুলি? 2500 আছে বললেন? প্রায় 2500 থেকে কিছু কমছে, মানে মারা গেছে কিছু বাচ্চা বুডার অবস্থায়। আমরা কি ধরবো 2000? না, আবার 2300 বাচ্চা আছে। 2300 বাচ্চা। কতগুলি ডিম পাচ্ছেন? 2000 ডিম পাইতেছি এখন। তাহলে আপনার রেগুলার ইনকাম হচ্ছে 6000 টাকার উপরে, না? উপরে খরচ আছে, খরচ বাদ দিয়া প্রায় আমার আনুমানিক 2200 টাকার মতন ডেইলি ইনকাম আছে। কতদিন পর্যন্ত এটা বাচ্চা ডিম দিবে? ডিম দেয় প্রায় অনেকে হয় যে 18 মাস 15 মাস। তো আমি 1 বছর পর্যন্ত ডিম নিই। 1 বছর পর্যন্ত? 1 বছর পরে বাকিগুলা অস্ট্রেলিয়া অথবা পাইকারের কাছে দিয়ে দিই, বিক্রি করে। তখন কেমন দামে বিক্রি হয়? তখন আপনার পাখিগুলি বিক্রি হইতেছে আপনার 50 থেকে 550 এর ভিতরে পার পিস। পিস। যখন আপনি বিক্রি করে দিবেন
তারপরে কি খামার খালি রাখবেন নাকি আরেক ব্যাচ রেডি করে থাকবে যে নতুন ব্যাচ উঠানোর জন্য? তো আমার তো জায়গা সংকট, এই জন্য আমি এই বাইরে রাখা অবস্থায় আপনার একদিকে বিক্রি করবো আর একদিকে বোর্ডিং এর জন্য জায়গা করে আবার জিরো বাচ্চা নিয়ে উঠাইলাম। আবার জিরো আনবেন? জিরো বাচ্চা, তারপরে সেটা আবার 40 দিন হলো তখন ডিম এদিকে এটাও বেচতে বেচতে একদিনে হঠাৎ করে বেচা যায় না, তো আপনার এই ধীরে ধীরে আমি বিক্রি করবো। আচ্ছা, আপনার মনে করেন 100 পিস, 50 পিস, 200 পিস এভাবে বেচতে বেচতে 1 মাস সময় যায়। মানে এটা হলো আপনার বাড়ির একটা অংশ, এই যে ঘরটা আপনি করেছেন এই খামারে? এটা আমার বাড়ির অংশ, এটা বাড়ি কেন আমার। ওকে, এখন একটা কথা বলেন যে একজন মানুষ এরকম একটা খামার করে এই যে 2200-2300 যেটাই বললেন বা 2500 বার্ড নিয়ে যদি এরকম একটা খামার করে, সে কি ভালোভাবে তার সংসার চলে? জি আলহামদুলিল্লাহ, যদি কেউ ধৈর্য সহকারে আগে শিক্ষা এটা উঠ করে করলে শিখতে হবে আগে, শিক্ষা যদি আলহামদুলিল্লাহ করে সব মানে সুন্দর মতো চলে, তা আমার এতটুকু বিশ্বাস যে 2000 পাখি কমসে কম পারলে একটা ফ্যামিলি সুন্দর মতো চলতে পারে। ভূ প্রকৃতিগত কারণে হবিগঞ্জ জেলায় সীমিত আকারে ছাগল খামার রয়েছে। পক্ষান্তরে ভেড়া পালনে খামারিদের আগ্রহী বেশি দেখা যায়। ভেড়ার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তেমনি চড়ে খেতে পছন্দ করে এবং খাদ্যে কোনো বাছবিচার করে না। চৌধুরী ডেইরি ফার্ম, এই ফার্মে 2টি শেডে ফ্রিজিয়ান ক্রস জাতের গাভী পালন করা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে দুধ উৎপাদনের জন্য। লন্ডন প্রবাসী যুবক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ফিরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে গড়ে তোলেন এই খামারটি। আমরা আপনার খামার দেখলাম, ভালো লাগলো। আমি প্রথমে একটু জানতে চাই যে এখানে কতগুলি গাভী আছে এখন? আমার গাভী ছিল সংখ্যার প্রায় 22টা গাভী আছে আমার এখন বর্তমানে। দুধ দিচ্ছে কতগুলি? দুধ দিতেছে প্রায় 14টা-15টার মধ্যে দিতেছে, আবার কিছুটা আবার যার প্রেগন্যান্টের সময় আবার অফ থাকে, আবার মানে রুলিং এ থাকে সবগুলো মিলে। আপনার যে গাভী সর্বোচ্চ দুধ দিচ্ছে সেটা কত লিটার? আমার সর্বোচ্চ গাভী দুধ দিতেছে 24-25 লিটার, আর নিচে আছে 16 লিটারের নিচে আমার কোনো গাভী নেই। আচ্ছা, সর্বমোট আপনি প্রতিদিন কি পরিমাণ দুধ পাচ্ছেন? আল্লাহর রহমতে আমি প্রায় 160, 180, 140 এইভাবে এভারেজে থাকি। বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? না না, আলহামদুলিল্লাহ আমাদের হবিগঞ্জে দুধের চাহিদা ভালো, সেই জন্য বিক্রি করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো খাবারের দামটা একটু বেশি। আমাদের সরকার থেকে কোনো উদ্যোগ নিলে এটা আমাদের খাবার দামটা করে খামারে যারা আছে। কি ধরনের উদ্যোগ চাচ্ছেন সরকারের পক্ষ থেকে? এই যে ভুসি, তারপর এগুলা যে সব এক্সপেন্সিভ। আমরা যখন প্রথম দিকে যখন পালছিলাম, আমরা তখন ছিল ভুসির দাম 1000 টাকা, 900 টাকা বস্তা। এখন বস্তা হয়ে গেছে প্রায় 1600 টাকা, 1800 টাকা, অনেক এক্সপেন্সিভ হয়েছে, ডবল। কিন্তু দুধের দাম তো আর তেমন ভাবে বাড়ে নাই। আপনি কি ঘাসের চাষ করেন? হ্যাঁ, ঘাসের চাষও আছে আমাদের। এই পানি সম্পদ থেকে আমাদের কাদের স্যার আমাদেরকে ঘাসের কাটিং দিয়েছেন, আমি ওগুলো রোপণ করেছি। আর আমাদের বর্ষার সময় একটু ঝামেলা হয়, গাছটা একটু কম পাই, কারণ জমিগুলোতে ডুবে যায়। আবার বর্ষার পরে আমি আবার রোপণ করে দিই। আপনার এখানে এই গাভী খামার পালন করতে যে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? চ্যালেঞ্জ তো অনেকগুলো, মানুষের তো অনেকে আছে। একটা এই ইউটিউবে একটা দেখলো, দেখে মনে করছে না আমি করি, মনে আমি উইন করে যাব। এই সেক্টরটা অনেক হার্ড, আর যদি নিজে যদি মানে সময় না দেওয়া যায় এই সেক্টরে নিশ্চিত আপনি লস যাবেন। অবশ্যই নিজে দেখশুন করতে হবে, মানে কাজের লোক রাখার পরও আপনি নিজে ইনস্ট্যান্ট থাকতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ গরুর অনেক রোগবালা হয়ে থাকে, অনেক সময় নিজে না দেখলে ওরা দেখে না, দেখা যায় একটা ল্যাম্পি স্কিন হয়ে যায়, অ্যানথ্রাক্স হয়ে যায়। অ্যানথ্রাক্স হলে তো গরু বাঁচানো যায় না, সবসময় ভ্যাকসিনটা দেওয়া রাখা যায়। আমি তো পানি সম্পদ থেকে আমি এই ভ্যাকসিনগুলো আমি সবসময় পেয়ে থাকি, এটার জন্য আমি অনেক ভালো আছি। লম্বা সময় দেশের বাইরে ছিলেন, তো আপনার কাছে আমি এটা জানতে চাই যে এই প্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা অনেক পয়সা খরচ করে বিদেশে যায়, বিশেষ করে মিডল ইস্টে যারা যায় কাজের খোঁজে, তাই না? আবার আমাদের এরকম দেখছি ইটালিতেও অনেকে যায় কাজের খোঁজে। তো তাদের জন্য আপনি কি বলবেন যে আপনি যেই খামারটা করে আজকে যে পজিশনে আসছেন, আপনি লাভজনক অবস্থায় আছেন, তো এখানে যেই পয়সাটা খরচ করে আমাদের এই শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বিদেশে যাচ্ছে চাকরির খোঁজে, সেই পয়সাটা যদি এখানে এরকম কোনো উদ্যোক্তা হিসেবে তারা বিনিয়োগ করে, গাভী খামারের পরিবর্তে অন্য খামারও হতে পারে, ছাগল খামার হতে পারে, ভেড়া হতে পারে, ষাঁড়ের খামার হতে পারে, বা কোয়েল পাখি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে।
আপনি কি বলবেন সেই বিষয়ে? সে বিষয়ে আমি বলতে চাইলে আমি বলবো যারা বিদেশ যাতে মানে বেশি আগ্রহ মানুষের জানে না, মনে করে বিদেশ গেলেই মনে টাকা পকেটে চলে আসে, আচ্ছা, তা তো সম্ভব না। সবাই কষ্ট পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল হলে আপনি একটা ফলাফল পাবেন। আর এই যে মানে আপনি অনেক টাকাতে বিদেশ যাবেন, বিদেশ না গিয়ে যদি আপনি 2টা গাভী পালেন, আশা করি আপনার এইটার কষ্ট সব গিয়েও আপনি অনেক টাকা লাভবান হবে আপনার নিজে করলে। আর যদি লুক দেওয়া করানো হয় অবশ্যই আপনি বড় প্রজেক্ট করতে হবে, কারণ লোকের তো একটা বেতন আছে। আপনার যদি আমার এখানে প্রায় 5 জন লোক মানে কাজ করে, 5 জন লোকের কমসে কম অনেক টাকা বেতন। সেই চিন্তা করলে আপনি যদি নিজে করা যায়, আপনি অবশ্যই একটা গাভী করেন আর সার করেন, অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি বিদেশ যাওয়ার আমি মনে করি না কোনো দরকার আছে। পরিশেষে বলতে হয়, বিদেশ গমন বা চাকুরির পিছনে না ছুটে শুধুমাত্র নিজ দেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে প্রাণী সম্পদ খাতে বিনিয়োগ করলে একদিকে উৎপাদনমুখী কর্মসংস্থানের সাথে থাকা যাবে, অন্যদিকে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ বিনির্মাণে হবেন আপনিও একজন গর্বিত নাগরিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে